নমস্কার, আমি শিল্পা। আপনারা দেখছেন কলকাতা পত্রিকা। আজ 18 তারিখ শনিবার। রইল আজকের সবচেয়ে বড় 50টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইনগুলি। সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেব, বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অভিষেক থাকলে আমি নেই, আইপ্যাক আসন বিক্রি করেছে বিস্ফোরক দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের। হাতে তো অনেক সময়, হেলিকপ্টার দিচ্ছি, এসে দেখে যান। মেজিয়া থেকে মমতাকে শিল্প খোঁচা মুখ্যমন্ত্রীর। জেলায় জেলায় জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার। কাকদ্বীপে সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার অভিযান, উচ্ছেদের পর পুনর্বাসনের দাবিতে সরব হকার বাসিন্দারা। মমতাকে হারাতে মহা প্ল্যান, ব্যাচ দিয়েই বাজিমাত করতে চান ববি অরূপরা, সহজ পাঠের ছকে 21-এর সভা। মসজিদের জমিতে এয়ারপোর্ট হয়েছে, তৃণমূল নেতাদের ইস্তফা ও দলবদল নিয়ে কি বললেন নওশাদ সিদ্দিকী। 20 জুলাই সংসদ চলো অভিযান, তারপরে অনশন ভাঙছেন সোনাম ওয়াংচুক, জনগণকে দিলেন শর্ত। পরিবার কেরিয়ার সব শেষ করে দিয়েছে অভিষেক, মমতা সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব। একটা দাবাং তৃণমূল কংগ্রেস দরকার, 6টায় কি হবে? 6:45 কালীঘাট তৃণমূল কংগ্রেস জানি না, মমতার তৃণমূল ছেড়ে বিস্ফোরক মদন। জৈশ জঙ্গি গোষ্ঠীর 5 সদস্য গ্রেফতার, গুজরাটে টাইম বোমা এবং বিস্ফোরক বানানোয় দক্ষ, হামলার ছক ভেস্তে দিল পুলিশ। 163 ধারা জারি, বিমানবন্দর লাগোয়া মসজিদ সরানোর প্রতিবাদে 1 কোটির জামায়াত থেকে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ। 1000 কোটির বিনিয়োগ, বাইরে যাওয়া ছেলেদের ফেরাতে হবে, শিল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গেটম্যান মদ্যপ ছিল কিনা মেডিকেল করান, 5 জনের মৃত্যুর ঘটনায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডাবল ইঞ্জিন সরকার নয়, ডাবল ইঞ্জিন বিপর্যয়, মুর্শিদাবাদের ট্রেন দুর্ঘটনা নিয়ে বিজেপি সরকারকে তীব্র তোপ অভিষেকের। বিধানসভায় শৈজাল কাণ্ডে এবার 1 মাসের রক্ষা কবচ, হাইকোর্টে বিরাট স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বদ্রীনাথ দান তছরূপে গ্রেফতার মন্দিরের প্রাক্তন অফিসার রাজেন্দ্র চৌহান, আরও অনেকে যুক্ত সন্দেহ সিটের। স্কুল পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, বিশেষ ক্ষেত্রে মিলবে ছাড়, করা নির্দেশিকা। ফিজিক্যালি ওইদিকে গেলেও মনটা আমাদের দিকে, বিধানসভায় মদন কুণাল খুনসুটি, হাসি শোভন দেবের। মুর্শিদাবাদের ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন, রেলের মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা। 21 জুলাই কোথায় আসতে হবে? গেরুয়া পাঞ্জাবি পরে তৃণমূল কর্মীদের বার্তা মদনের। দময়ন্তী সেনের সন্ধানে হাওড়া ও চন্দননগর পুলিশের যৌথ তৎপরতা, 4 সদস্যের বিশেষ দল গঠন রাজ্য পুলিশের। মন্দিরে পুজোর নামে পাহাড়ে গিয়ে স্বামীকে খুন, প্রেমিকের সঙ্গে ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন তরুণী। শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি, বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। 37 কোটি হজম, বিদেশি পিস্তল কেনার 15 দিনের মধ্যে সংঘর্ষ গোলপার্কে, ইডির 100 পাতার চার্জশিট সোনা পাপ্পুর বিরুদ্ধে। হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতে চম্পট চোরের ভাইরাল ভিডিও। আমেরিকার হামলায় বিধ্বস্ত ভারতের সাহায্যপ্রাপ্ত ইরানের বন্দর চাবাহার, ধসে পড়া টাওয়ারের ছবি প্রকাশ্যে। পাক সেনার কনভয়, জোরালো হামলা, বালুচ বিদ্রোহীদের বোমায় ওড়ানো হলো বাস, হত 45 সেনা, আহত অনেকে। মিড ডে মিলে 56 ভোগ, রথের পরে বিরাট আয়োজন স্কুলে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। হাসপাতালে প্রাণ গেল আরও 2 জনের। মুর্শিদাবাদ ট্রেন এবং পুলকার সংঘর্ষে মৃত বেড়ে 5। সবুজ সংকেত দেখেই লাইনে চাকা গড়িয়েছিল স্কুল পড়ুয়াদের পুলকারটি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সিদ্ধান্তই ডেকে আনলো চরম বিপর্যয়। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ে শুক্রবার সকালে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রেলের সুরক্ষা ব্যবস্থার কঙ্কালসার রূপ। একটি ট্রেন চলে যাওয়ার পর রেলগেট খুলে দেওয়াই হলো কাল। উল্টো দিক থেকে আসা নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে গেল একটি আস্ত স্কুল গাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর মিলেছে, যার মধ্যে 4 জনই নিষ্পাপ শিশু। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি ট্রেন পাস করার পরেই লেভেল ক্রসিংয়ের গেটটি তুলে দেন দায়িত্বরত গেটম্যান। স্বাভাবিক নিয়মেই লাইনের দুপাশে আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে। স্কুল পড়ুয়াদের নিয়ে একটি পুলকার এবং 1 সাইকেল আরোহী যেই না ট্র্যাকে উঠেছেন, অমনি ধেয়ে আসে অন্য লাইনের প্যাসেঞ্জার ট্রেনটি।
কিছু বুঝে ওঠার আগেই তীব্র গতিতে থাকা ট্রেনটি সজোরে ধাক্কা মারে গাড়ি এবং সাইকেলটিকে। রক্তাক্ত ট্র্যাকে নিভে যায় 5টি তাজা প্রাণ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় 7 বছরের ফারহানা বেগম, 8 বছরের জাসিকা শবনম এবং 50 বছরের বয়সী সাইকেল আরোহী জামশেদ শেখের। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে 5 বছরের শিশু এসানুর রহমান এবং 7 বছরের তামান্না পারভিন। বর্তমানে কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পুলকারের চালক সাহেব শেখ এবং পড়ুয়া আনিশা খাতুন সহ বেশ কয়েকজন। আর এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দ্বিতীয় ট্রেনটি আসার আগে কেন গেট ফেলা হলো না? এমনকি দায়িত্বরত গেটম্যান মদ্যপ অবস্থায় ছিলেন বলেও দাবি করছেন অনেকে। রাজ্যে এবার শিল্পের ভারী পদধ্বনি। মেজিয়াম শ্যাম স্টিল কারখানার শিলান্যাসে শুভেন্দু। 10,000 কোটির লগ্নি রাজ্যে। রাজ্যে নতুন সরকারের মেয়াদ মাত্র 2 মাস। এর মাঝেই শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। ডানকুনির পর লাক্সকোজের পরে এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখানা চালু হলে প্রত্যক্ষ এবং পরোক্ষ মিলিয়ে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া এবং সংলগ্ন জেলার শিল্প এবং আর্থসামাজিক দিকটিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। শ্যাম স্টিলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চে দাঁড়িয়ে শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দেন শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, কাজের খোঁজে বাংলা ছেড়ে যেতে হবে কেন? পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য আমরা কাজ করব। মুখ্যমন্ত্রীর নির্দেশে লড়াই করে যাব। আমরা পরিশ্রম করে বাংলার মানুষের জন্য, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য, বাংলার গ্যাপ ফিলিংয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। আগামী 5 বছর যে কাজ করে দেখাবো, বাংলার মানুষ তা অনুভব করবে। মোট 15,000 কোটির বিনিয়োগ, 10,000 বিনিয়োগ MSMEতে। মোট 75,000 মানুষের কর্মসংস্থান হতে চলেছে এই শিল্পকে কেন্দ্র করে। আমাদের শিল্প সমৃদ্ধ বাংলা গড়তে হবে। ভারতের মধ্যে বাংলাই হবে শ্রেষ্ঠ, তা দেখাতে হবে আমাদের। শুক্রবার বাঁকুড়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, সরকারের সঙ্গে যারা একজোট হয়ে কাজ করতে চান তাদের স্বাগত জানাই। মাত্র 9 সপ্তাহে বাংলার লগ্নির প্রবণতা যেভাবে বাড়ছে, তাতে আগামী 5 বছরে বাংলার মানুষ নতুন সরকারের সুফল অনুভব করতে পারবেন বলেই দাবি করেন শিল্পমন্ত্রী। আর সেই সূত্র ধরেই মুখ্যমন্ত্রী জানান, আজ 15,000 কোটির বিনিয়োগ। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে ধুলাগড়ে 700 কোটির আমুল প্ল্যান্টের ভার্চুয়ালি উদ্বোধন। অগাস্টের 15 তারিখের পর আবার দুর্গাপুরে আসব। 4,000 কোটির নতুন বিনিয়োগ তৈরি আছে। বড় বড় গ্রুপের সঙ্গে বৈঠক হয়েছে। আদানি গ্রুপের নিউটাউনে হাসপাতাল, দানপাত্র বারে বন্দর তৈরির প্রস্তাব করা হয়েছে। ব্যাটারি প্রকল্পের জন্য সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও বৈঠক হয়েছে। পুজোর আগে হরিণঘাটায় ফ্লিপকার্টের ইউনিট তৈরি হয়ে যাবে। 163 ধারা জারি। বিমানবন্দরে লাগোয়া মসজিদ সরানোর প্রতিবাদে 1 কোটির জমায়েত থেকে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ। দমদম বিমানবন্দরের সীমানার মধ্যে থাকা মসজিদ স্থানান্তরের প্রতিবাদে 1 কোটি মানুষের জমায়েতের ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার সিদ্দিকুল্লাহর এই কর্মসূচির আগেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বাঁকড়া এলাকায় 163 ধারা জারি করে এলাকার 4 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়। এলাকা টহলও দেয় পুলিশ বাহিনী। পুলিশের নিরাপত্তার মধ্যে বেলা 12টা নাগাদ বাঁকড়া এলাকায় যান জমিয়তে উলেমায়ে হিন্দ এর রাজ্য শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ। বাঁকড়া অঞ্চলে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলার পর তিনি এলাকা ছাড়েন। জানান যে বিধাননগরে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী তারা জমায়েত করতে পারবেন কিনা সে বিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করেন সিদ্দিকুল্লাহ। তবে পুলিশ জানিয়ে দেয় যে জমায়েতের কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। তারপরে সিদ্দিকুল্লাহ জানিয়ে দেন, আপাতত বাতিল হয়েছে তাদের কর্মসূচি, অন্য জায়গায় তারা নামাজ পড়বেন। বিমানবন্দর চত্বরের এই মসজিদে নামাজ পাঠ বন্ধ রাখার নির্দেশ জারি হওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনাও শুরু হয়। তার মধ্যে সিদ্দিকুল্লাহ এর প্রতিবাদ জানিয়ে মসজিদে জামায়াতের ডাক দিয়েছিলেন। পরে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছেন যে সরকার কাউকে ধর্ম পালনে কোনো রকম বাধা দিচ্ছে না, তবে জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। মসজিদে নামাজ বন্ধের নির্দেশের প্রতিবাদ করেন সিদ্দিকুল্লাহ। পাল্টা পদক্ষেপ হিসাবে শুক্রবার মসজিদে জামায়াতের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সিদ্দিকুল্লাহ চলে যাওয়ার পরেও বাঁকড়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রায় 250 জন পুলিশ কর্মী এলাকায় দায়িত্ব সামলাচ্ছেন। এবার কি বিজেপির টিকিটে রাজ্যসভার পথে কোয়েলও? ইঙ্গিতপূর্ণ জবাব শ্রমিকের। 26-এর বিধানসভা নির্বাচনে পালা বদলের পর থেকেই ঘাসফুল শিবিরের ছত্রভঙ্গ দশা যেন আর কাটছেই না। একের পর এক নেতা এবং জনপ্রতিনিধি দল ছাড়ছেন। কেউ যোগ দিচ্ছেন বিজেপিতে, কেউ বা সরাসরি ক্ষোভ উগরে অন্য পদ বাঁচছেন। আর এই আবহে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন টলিউড তারকা কোয়েল মল্লিক। আর ইস্তফাপত্র দিয়েই তিনি দেখা করেছেন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তাতেই জল্পনা তুঙ্গে। তবে কি এবার পদ্ম শিবিরের হয়ে ফের উচ্চকক্ষে যাচ্ছেন কোয়েল? নির্বাচনে ভরাডুবির পরপরই তৃণমূলের সঙ্গে সমস্ত সংসর্গ ত্যাগ করেছিলেন বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়। একই পথে হাঁটেন আরও 2 সাংসদ, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক। এর সপ্তাহ 2 মধ্যে সল্টলেকের বিজেপি দপ্তরে গিয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে 3 জনই পদ্ম শিবিরে যোগ দেন এবং রাতারাতি রাজ্যসভার টিকিট পেয়ে যান। সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এই 3 আসনে তৃণমূলের প্রার্থী দেওয়ার কোনো সুযোগ ছিল না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক। শুক্রবারে বিধানসভার স্পিকারের হাত থেকে তাঁরা শংসাপত্র গ্রহণ করেছেন। এবার কোয়েল মল্লিকের ইস্তফা এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে রাজনৈতিক মহলে প্রশ্ন, কোয়েলও কি তবে একই ফর্মুলায় বিজেপির সাংসদ হতে চলেছে? এদিনে দলবদল এবং টিকিটের জল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য কোয়েলকে বিজেপির টিকিটে রাজ্যসভায় পাঠানো হবে কিনা তা নিয়ে তার চেনা ভঙ্গিতে ইঙ্গিতপূর্ণ এবং কিছুটা উদাসীন জবাব দেন। তিনি বলেন, দেখুন, এ বিষয়ে আমাদের নির্দিষ্ট সংসদীয় দল আছে, সিদ্ধান্ত তারাই নেবে। তবে আমাদের কাছে কোয়েল, দোয়েল, পায়েল কেউ কোনো বিষয় নয়। বিষয়টা হলো বিজেপি, বিষয়টা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রমিক আরও যোগ করেন, সুখেন্দু শেখর রায়রা স্বেচ্ছায় দল ছেড়ে এসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করতে আগ্রহী হয়েছিলেন বলেই তাদের রাজ্যসভায় পাঠিয়েছে। তবে টলিউড তারকাকে দলে নেওয়া বা টিকিট দেওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়ে রাজ্য সভাপতি মনে করিয়ে দেন, সামগ্রিকভাবে আমি দলের তরফে বলছি, বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। সংবাদ মাধ্যমে এটা নিয়ে চর্চা চলছে, চলুক না। রাজ্য সভাপতির এই মন্তব্যের পর কোয়েলের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোন দিকে ঘোরে সেটাই এখন দেখার। জেলায় জেলায় জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার। রবিবার ঠিক রাত 12:30 অর্থাৎ ভারতীয় সময় ঠিক রাত 12:30 নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখতে লক্ষ লক্ষ দর্শক ভিড় জমাবেন মেটলাইফ স্টেডিয়ামে। ঠিক 13,000 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের অসংখ্য ফুটবল প্রেমীরাও রবিবার রাতের অপেক্ষায়। লায়নেল মেসির ঝলক দেখতে টিভির সামনে মুখিয়ে থাকবেন দর্শকরা। কেউ বাড়িতে কিংবা কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে দেখবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর সেই ফাইনাল ম্যাচকে আরও রোমাঞ্চ করতে নতুন উদ্যোগ নিল রাজ্যের বিজেপি সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে এবার রাজ্যের প্রতিটি জেলায় জয়েন্ট স্ক্রিনে বড় আকারে বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এই বিশেষ আয়োজনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। বাঙালি মানেই ফুটবল প্রেমী, আর বাঙালির সেই উন্মাদনাকে দ্বিগুণ করতে এমনই এক অভিনব উদ্যোগ নিল শুভেন্দুর সরকার। জানা গিয়েছে, খেলা দেখানোর সুব্যবস্থা করার জন্য প্রতিটি জেলাকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। ক্রীড়া দপ্তরের তরফে এই আর্থিক সহায়তায় জেলার প্রধান বা জনবহুল এলাকাগুলোতে বড় পর্দার বা জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ একই সঙ্গে বসে ফাইনালে মেসি ইয়ামালের দ্বৈরথ উপভোগ করতে পারে। এই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকদের। জয়েন্ট স্ক্রিন বসানোর জায়গা নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের বসার উপযুক্ত পরিবেশ তৈরি করার বিষয়টি জেলা শাসকরাই তদারকি করবেন। সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন থানার আইসিকে।
জৈশ জঙ্গি গোষ্ঠীর 5 সদস্য গ্রেফতার গুজরাটে। টাইম বোমা এবং বিস্ফোরক বানানোয় দক্ষ, হামলার ছক ভেস্তে দিল পুলিশ। গুজরাটের কয়েকটি জেলা থেকে জৈশ জঙ্গি গোষ্ঠীর 5 সদস্যকে গ্রেফতার করল রাজ্যের সন্ত্রাস দমন শাখা ATS। তদন্তকারী সূত্রের খবর, ধৃতরা টাইম বোমা বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় হামলার ছক কষছিল, কিন্তু তার আগেই জঙ্গিদের গ্রেফতার করল পুলিশ। সপ্তাহখানেক আগে গুজরাট এবং মধ্যপ্রদেশ থেকে জৈশের স্লিপার সেলের 8 সদস্যকে গ্রেফতার করেছিল ATS। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে মগজ ধোলাই করা হতো বলে দাবি তদন্তকারীদের। শুধু তাই নয়, জঙ্গি দলের নিয়োগ, হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলেও দাবি। আর সেই গ্রেফতারির পর গুজরাট থেকেই জৈশের আরও 5 জঙ্গি গ্রেফতার হওয়ায় হুলুস্থুল পড়ে গিয়েছে। ATS সূত্রে খবর, ভারতে হামলার জন্য বিস্ফোরক সংগ্রহ করছিলেন জৈশের সদস্যরা। টাইম বোমা বানানোর কৌশল এবং নানান ধরনের বিস্ফোরক বানাতেও দক্ষ ধৃতরা। তদন্তকারীদের দাবি, পাকিস্তান থেকে সমস্ত নির্দেশ আসছিল এই জঙ্গিদের কাছে। শুধু তাই নয়, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতেও বলা হয়েছিল ধৃতদের, আর সেই নির্দেশ এসেছিল পাকিস্তান থেকে। তদন্তকারী সূত্রে খবর, গুজরাটে দারুল ইসলাম নামে একটি সংগঠন তৈরি করে জঙ্গি কার্যকলাপে মদত জোগানোর কাজ করছিলেন ধৃতেরা। এ নিয়েই জৈশের স্লিপার সেলের মোট 13 জন সদস্যকে গ্রেফতার করল গুজরাট ATS। গুজরাটে সন্ত্রাসের জাল বিস্তার করেছিল এই স্লিপার সেল। এখান থেকেই দেশের বড় শহরগুলিতে হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে ATS সূত্রে খবর। রাজ্যের কোথায় কোথায় স্লিপার সেলের নেটওয়ার্ক রয়েছে সেগুলি খুঁজে বার করার জন্য রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালানোর সময় বৃহস্পতিবার এই 5 জঙ্গি ধরা পড়েন। কেঁচো খুঁড়তে কেউটে, অস্ত্র আইনের পর জাল নোট মামলায় নাম জড়ালো বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। মহেশতলা থানার কালীতলা এলাকায় তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার 1,20,000 টাকা মূল্যের জাল নোট। আরও জাল নোট বাজারে ছড়িয়েছে বলে অনুমান পুলিশের। মহেশতলা থানার অস্ত্র আইনে মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের দিলীপ। তাকে জেরা করতেই মিলল জাল নোট চক্রের হদিশ। অভিযোগ, ভোটের সময় বিধায়ক এবং তার শাগরেদরা অস্ত্র, মদের পাশাপাশি প্রচুর টাকা বিলি করেছেন দুষ্কৃতীদের মধ্যে। আর দিলীপকে জেরা করতে সেই তথ্য মেলে। তারপরেই মহেশতলার কালীতলা এলাকার তৃণমূল অফিসে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় বিপুল টাকা। খতিয়ে দেখতেই জানা যায় সেই 1,20,000 টাকা সবটাই জাল নোট। মহেশতলা থানার পুলিশ সেই নোটগুলি বাজেয়াপ্ত করেছে। হেফাজতেই রয়েছেন দিলীপ। অস্ত্র আইনের পাশাপাশি জাল নোট ধারাও যুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে। তৃণমূল বিধায়ককে পেশ করা হবে আদালতে। উল্লেখ্য, অস্ত্র আইনে পুরীর হোটেল থেকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে পাকড়াও করে রাজ্য পুলিশের STF। পড়শি রাজ্যের পুরীতে একটি হোটেলে গা ঢাকা দিয়ে তিনি ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেন তদন্তকারীরা। ভোটের ফলাফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দিলীপ মণ্ডলকে কার্যত হুমকি দিতে দেখা যায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, 15 বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম, শান্তিতে রেখেছিলাম, কিন্তু আর তা হবে না। বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিতেও শোনা যায় তাকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দিলীপের বিরুদ্ধে একাধিক FIR দায়ের হয়। তারপর অস্ত্র আইনে গ্রেফতার করা হয়। গরিবকে অবহেলা, নিজেদের চিকিৎসক বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে সুপ্রিম ভর্ৎসনা। নিজেদের চিকিৎসক বলে আর পরিচয় দেবেন না। 4 বছরের এক শিশুর ধর্ষণের মামলায় উত্তরপ্রদেশের 2টি হাসপাতালের চিকিৎসকদের এই ভাষাতেই ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতাল দুটিতে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা হয়নি ধর্ষিতার। কার্যত অবহেলায় তার মৃত্যু হয়। এই ঘটনাতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং 2 হাসপাতালের চিকিৎসকরা সুপ্রিম তোপের মুখে পড়ে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, মেয়েটি গরিব ছিল বলেই আপনারা তাকে অবহেলা করেছেন। ক্ষুব্ধ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের নাম থেকে চিকিৎসক শব্দটি বাদ দিতে বলেন, কারণ তারা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। উল্লেখ্য, গত 16 মার্চ প্রতিবেশী এক ব্যক্তির হাতে ধর্ষিতা হয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের 4 বছরের এক শিশু। চকলেটের লোভ দেখে তাকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্ত। দীর্ঘ সময় শিশুকন্যা ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকেরা। এরপরে বাড়ির কাছে নির্জন এলাকা থেকে অচেতন এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও তারা চিকিৎসা দিতে রাজি হননি। আরও একটি বেসরকারি হাসপাতালে একই ঘটনা ঘটে। পরে গাজিয়াবাদ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ, সময় মতো চিকিৎসা হলে বেঁচে যেত শিশুটি। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দলের তদন্তে সে কথাই প্রমাণিত হয়। আর এই পরিপ্রেক্ষিতে 2 হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের তুমুল ভর্ৎসনা করেন বিচারপতিরা।
প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, আপনারা নিজেদের কর্তব্য পালন না করলে নামের সঙ্গে চিকিৎসক লেখারও কোনো অধিকার নেই আপনাদের। বিচারপতি সূর্যকান্ত আরও বলেন, আপনাদের মধ্যে যদি সংবেদনশীলতা থাকতো তবে আপনাদের পরিকাঠামো না থাকলে শিশুটিকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে পারতেন। আপনারা শিশুটিকে অবহেলা করেছেন কারণ সে গরিব ছিল। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা, আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।